কয়েকটা ভিডিও আগে আরকি আমার চ্যানেলে আমি বলেছিলাম একটা কথা যে বাংলাদেশ থেকে তরুণদের মানে একেবারে ইয়াং যারা তাদেরকে এখান থেকে পাকিস্তানে পাঠানো হবে। সেখানে জঙ্গির ট্রেনিং দেয়া হবে, তাদেরকে জঙ্গি বানানো হবে। এরপরে তাদেরকে কোনো না কোনো যুদ্ধে, কোনো সন্ত্রাসী আক্রমণে, হামলায় ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে। আজকে আপনারা সেই নিউজটা দেখেছেন কিনা জানি না। প্রথম আলো, সমকাল মোটামুটি সব ধরনের নিউজে এসেছে এবং এটা আরও ২ দিন আগেই নিউজটা ব্রেক হয়েছিল দ্য ডিসেন্ট নামের একটা পত্রিকার মাধ্যমে। সেখানে বাংলাদেশের মাদারীপুরের এক যুবক ফয়সাল তার নাম। তার ডেড বডি পাওয়া গিয়েছে আরকি। সে নিহত হয়েছে এই পাকিস্তানে ওই হামলায়। এখনো প্রথম আলোতে সেই নিউজ সবার সামনে ঘুরছে। সবাই জানতো যে সে দুবাই প্রবাসী। কিন্তু অ্যাকচুয়ালি গত ২ মাস ধরে সে পাকিস্তানে যুদ্ধ করছিল। পাকিস্তানের পক্ষ হয়ে মানে জঙ্গিদের পক্ষ হয়ে আ এই ধরনের কনফ্লিক্টে যুক্ত হয়ে গেছে। আপনাদের কি মনে হয় যে ফয়সাল নামের এই তরুণ, সে কি একমাত্র তরুণ যে এখন এই পথে চলে গেছে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। বিফোর আই স্টার্ট প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখেন, এনেবল করেন so that you will know when I upload a video. So speaking of terrorism, বাংলাদেশে আমি বারবারই একই কথা বলছি যে জঙ্গিবাদের চারণভূমি হয়ে যাচ্ছে বাংলাদেশে এবং এটাতে বেসিক্যালি মোস্টলি ফাইন্যান্স করছে, এটাকে করছে, প্রমোট করছে হচ্ছে পাকিস্তান। পাকিস্তান থেকে বাংলাদেশে একটা প্রেশার দেওয়া হচ্ছে বা পাকিস্তানের সরকার, পাকিস্তানের টেররিস্ট গভর্নমেন্ট বাংলাদেশের স্যার ইউনূসের সাথে এবং বাংলাদেশের জামাত শিবিরের সাথে মিলেঝুলে একসাথে বাংলাদেশকে জঙ্গিদের আবাদখানা বানাবে আরকি, চারণভূমি বানাবে। এখানে ফ্যাক্টরি বানানো হবে জঙ্গিদের। উদ্দেশ্য একটাই, আগেও বলেছি, সেটা হচ্ছে যে স্যার ইউনূস তো ১ম এ এসেই বলেছিলেন যে ইন্ডিয়ার 7 সিস্টার। জঙ্গি সমস্যা যেটা, সেটা তো আমাদের দেশে অনেকটা চলে গিয়েছিল এবং আমরা সবসময় যেটা বলে আসছি যে বাংলাদেশে জঙ্গি মাথাচাড়া উঠতে দিয়ে পড়ে যেকোনো মুহূর্তে এবং আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে হটানো এবং মানে ওই ফল অফ দ্যাট গভর্নমেন্ট, এরপর থেকেই কিন্তু বাংলাদেশের জঙ্গি মানে একেবারেই মাথাচাড়া দিয়ে, আপনারা খেয়াল করে দেখেন, আমার বলার কোনো কিছু নাই। চারিদিকেই এই ধরনের সিম্পটমগুলি দেখা যাচ্ছে, সাইনগুলি দেখা যাচ্ছে। বাংলাদেশের ভিতরেও, বাংলাদেশের বাইরে তো আছে, বাংলাদেশের ভিতরেও কেন হবে না বলেন? স্যার ইউনূস ক্ষমতায় এসেই প্রথমেই জেল থেকে জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছেন। হারুন ইজহারের মতো জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছেন। এরকম আরও অনেক মানে নামকরা জঙ্গি আরকি, মানে কুখ্যাত টেররিস্ট যারা, তারা এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় গ্রুপিং করছে। তারা আবার রিগ্রুপ করছে। তারা তাদের ফাউন্ডেশনটাকে আবার স্ট্রং করছে এবং বাংলাদেশে জঙ্গিদেরকে ট্রেন করা হচ্ছে। আমি সিউর এগুলির ব্যাপারে কোনো না কোনো ইনফরমেশন তো থাকবেই আমাদের ইন্টেলিজেন্সের কাছে বা বিদেশি ইন্টেলিজেন্সের কাছে। এই যে ফয়সাল নামের যে তরুণের ডেড বডি পাওয়া গিয়েছে, এরকম আমার মনে হয় তো আরও শত শত বাংলাদেশি এই মুহূর্তে পাকিস্তানে জঙ্গি হওয়ার ট্রেনিং নিচ্ছে। অচিরেই তারা হয়তো কিছু ইন্ডিয়াতে গিয়ে অ্যাটাক করবে, কিছু ইন্ডিয়াতে গিয়ে সন্ত্রাসী আক্রমণ চালাবে, কিছু বাংলাদেশে এসে করবে। কারণ জঙ্গিদের একটা থাকে, টেররিস্টদের একটা মোটিভ থাকে, একটা ওয়ে থাকে, মানুষকে ভয়ের মধ্যে রাখতে হয়। আবার মানুষকে ভয়ের মধ্যে রাখতে হলে জায়গায় জায়গায় জঙ্গি হামলা করতে হবে। কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলেন, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে একটা নিউজ দেখেছিলেন যেখানে বাংলাদেশের বেশ কয়েকটা এম্বাসি অ্যালার্ট হয়ে গিয়েছিল, কারণ বাংলাদেশের যে কোনো মুহূর্তে একটা জঙ্গি হামলা হতে পারে। এই জন্য একটা অ্যালার্ট ইস্যু করা হয়েছিল। বিভিন্ন এম্বাসিগুলির খেয়াল করেন, কানাডিয়ান এম্বাসি বলেন, আমেরিকান এম্বাসি বলেন এবং এরকম ইউরোপিয়ান এম্বাসিগুলি বলেন, তারা অনেকেই এ ধরনের অ্যালার্ট ইস্যু করেছিল যে তাদের নাগরিক যারা আছেন তাদেরকে যেন সাবধানে চলাফেরা করতে হয়, বাংলাদেশের যেন ভিজিট করতে না আসে, ভিজিট করতে আসলেও সব ধরনের প্রিকশনারি স্টেপসগুলো যেন নিয়ে আসে, তাদের সাথে ডিসকাস করে আসে, এরকম অনেক কিছু। এবং এই জঙ্গি সমস্যার কারণটাই একমাত্র, মানে জঙ্গিরা যেখানে সেখানে চলে গেছে। এখন কে রেডিকালাইজ না, কে জঙ্গি, কে ভালো মানুষ, এগুলি বোঝা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। যে কারণে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ভিসাই, মানে বিভিন্ন দেশে, বিশেষ করে ওয়েস্টার্ন দেশগুলিতে ভিসার দেওয়ার কমিয়ে দেওয়া হয়েছে। একেবারে সবখানে ভিসাই দেওয়া হচ্ছে না, কারণ জঙ্গিরা তো বিভিন্ন ডিসগাইজে বিদেশে গিয়ে কোনো কাহিনী করতে পারে। এগুলি আসলে আমাদের দেশের জন্য অনেক এম্বারাসিং। কিন্তু তার চাইতে বড় কথা হলো স্যার ইউনূসের কারণেই কিন্তু এই জঙ্গিবাদ সমস্যাটা মাথাচাড়া দিয়ে উনি কেন বাংলাদেশকে জঙ্গিবাদের চারণভূমি বানাতে চাইছেন, এটা আমি গতকালের একটা ভিডিওতে বলেছি, একটু দেখে নিতে পারেন, ওখানে খুব ডিটেলস লেভেলে বলা আছে। আজকে আমি যেটা নিয়ে আসলে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে পাকিস্তানে এই একজনকে আমরা পেলাম, যার ডেড বডি আমাদের কাছে আমরা পেয়েছি, ছবি পেয়েছি অল দ্যাট, তার টোটাল ডিটেলস বায়োডাটাও চলে এসেছে। মাদারীপুর তার বাড়ি, সে তার ফ্যামিলি জানতো সে দুবাইতে থাকতো, কিন্তু অ্যাকচুয়ালি গত ২ মাস ধরে সে বা তারও বেশি সময় ধরে সে পাকিস্তানে যুদ্ধ করছে ওই করক না কেপিকে প্রভিন্সের আন্ডারে। সো এরকম কতজন গিয়েছে, কতজন এই মুহূর্তে নিখোঁজ আছে, কতজন
পাকিস্তানে জঙ্গি হবার ট্রেনিং নিচ্ছে, আর তাদের মধ্যে ট্রেনিং নিয়ে এর মধ্যে কতজন বাংলাদেশে চলে এসেছে। ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসেন তার প্রথম দিকে আর কি আমরা খেয়াল করেছি যে পাকিস্তান থেকে কয়েকটা জাহাজ বাংলাদেশে এসেছিল। এর মধ্যে কিন্তু আর কোনো জাহাজ আসে নাই, তখন এসেছিল সাথে সাথে 2টা মনে হয় জাহাজ এসেছিল, এবং এগুলিকে কড়া নিরাপত্তার মধ্যে জাহাজ যখন খালাস করেছিল, ওখানে কি খালাস হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে এগুলি কিন্তু কেউ কিচ্ছু বলে নাই, এগুলো মিডিয়াতেও আসেনি, এবং অনেক গোপনীয়তা করে বলা হচ্ছিল। এবং কিছু কিছু কাস্টমস অফিসার বলেন বা ওখানকার সিকিউরিটি অফিসার বলেন চিটাং পোর্টে এগুলো নিয়ে কথা বলতে গেলে তাদের চাকরিও চলে গিয়েছিল। আজ পর্যন্ত কিন্তু আমরা জানি না যে পাকিস্তান থেকে জাহাজে করে বাংলাদেশে কি এসেছিল। পরে বিভিন্ন জায়গায় শুনেছি, ফেসবুকেও দেখেছি যে বেসিক্যালি অস্ত্র-শস্ত্র এসেছিল। এত অস্ত্র কোত্থেকে এসেছিল? আপনারা জানেন যে আগেও বাংলাদেশে যখন বিএনপির শাসনামলে মানে 10 ট্রাক অস্ত্রের একটা ব্যাপার বাংলাদেশে হয়েছিল, রাইট? সো বাংলাদেশে পাকিস্তান অনেক বড় ধরনের একটা অপারেশন চালাচ্ছে। এই অপারেশনের মধ্যে আছে হচ্ছে জঙ্গিদের ট্রেন করা, এখানে জঙ্গিদেরকে আর্মস দেওয়া। এরপরে হচ্ছে তাদের একটা ইন্টেলিজেন্স অপারেশন চলতেছে, তাদের রিক্রুটমেন্ট অপারেশন চলতেছে। তারা বিভিন্ন মাদ্রাসাগুলি থেকে বিভিন্ন ধরনের এডুকেশনাল ইনস্টিটিউটগুলিতে তারা পেনিট্রেট করার চেষ্টা করছে, এবং জামাত শিবিরের মাধ্যমে করছে। জামাত শিবির তো অলরেডি তাদের জন্য ফিল্ড রেডি করে রাখছে, ফাউন্ডেশন রেডি করে রেখেছে, সব কিছু রেডি, জাস্ট ওদেরকে দিয়ে মানে এখন চালান করে দিবে পাকিস্তানের কাছে, কোনো রকমের জঙ্গি বানায় এরপরে বাংলাদেশ দখল করবে। বাংলাদেশে এই যে জঙ্গিদেরকে, রেডিক্যালসদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে, কোনো না কোনো কারণে তো করা হচ্ছে, রাইট? কেন করা হচ্ছে? বাংলাদেশ কি কোনো বড় ধরনের কনফ্লিক্টের দিকে যাচ্ছে? শেষ পর্যন্ত কি আমরা এই তালেবান স্টাইলের এই সমস্ত জঙ্গিদের সাথে যুদ্ধে জড়িয়ে যাব? কারণ ডেফিনেটলি তাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে। ইউনূস কিন্তু তাদেরকে প্রতিদিনই ক্ষমতায়ন করছে। তারাই কিন্তু ক্ষমতায়। তাদেরকে অস্ত্রশস্ত্র দিচ্ছে, তাদেরকে এমনকি ডিপ্লোম্যাটিক পাসপোর্টও দিচ্ছে। সবই দিচ্ছে তাদের যা দরকার। সো বাংলাদেশকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে? বাংলাদেশের কত নাগরিক এখন বিদেশে, বিশেষ করে পাকিস্তানে জঙ্গি হওয়ার ট্রেনিং নিচ্ছে, এবং পাকিস্তানের হয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা, জঙ্গি হামলা চালাচ্ছে। পাকিস্তান কিন্তু জঙ্গিদের ফ্যাক্টরি, এটা কিন্তু আমরা সবাই জানি। ওসামা বিন লাদেনকেও কিন্তু পাকিস্তানেই পাওয়া গেছে, রাইট? ওখানেই কিন্তু ওকে শেষ করে দেওয়া হয়েছে। সো এরকম নতুন কত শত ওসামা বিন লাদেনকে বানানো হচ্ছে পাকিস্তানে গিয়ে, যারা বাংলাদেশের নাগরিক, এবং কোথায় কোথায় আছে এটা একমাত্র আল্লাহই বলতে পারবে। আপনারা কি এখন বুঝতে পারছেন যে বাংলাদেশের কি 12টা বাজিয়ে দিয়েছে? কয়দিন পরে আপনারা রাস্তায় বের হতে পারবেন না, মনে হবে একটা শপিং সেন্টারে যেতে পারবেন না, মেট্রো রেলের ভিতরে যেতে পারবেন না, পদ্মা সেতুর উপরে যেতে পারবেন না, খালি তখন মনে হবে যে এখনই হয়তো কিছু একটা ফাটিয়ে দিতে পারে এই জায়গার মধ্যে। একটা ক্রাউড দেখবেন, ওখানের মধ্যে দেখবেন মানে বন্দুক নিয়ে গুলি করা শুরু করে, অথবা একটা ফুটাই দিচ্ছে, একটা গ্রেনেড মেরে দিচ্ছে, অ্যান্ড অল দ্যাট। কারণ জঙ্গিদের কাজই তো এটা, রাইট? তাদের কাজই তো এটা। আর যেখানে জামাত শিবিরের মতো জঙ্গিরা এখন মোটামুটি স্যার ইউনূসের কল্যাণে বাংলাদেশে সেরকম পাওয়ারে আছে, তাদের কথাবার্তা শুনলেও তো মনে হয় এখন বাবারই বাবা, মানে পুরো দেশে কিনে ফেলেছে। আমি কোথায় যাব? আপনি কই যাবেন? আমরা তো ধরেন 14 গোষ্ঠী সহ দেশের বাইরে ওকে, এখন মোটামুটি আনটাচেবল সিচুয়েশনে আছি। কিন্তু সাধারণ মানুষ কি করবে? আপনি কি করবেন? আপনার সন্তানদের কি হবে? আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশে এই মুহূর্তে আপনার সন্তানকে জঙ্গি হবার জন্য কেউ অ্যাপ্রোচ করছে না? মানে জঙ্গিরা তো বাংলাদেশের ক্ষমতায় বসে আছে। এই যে উপদেষ্টা হয়ে বসে আছে জঙ্গিরা, রাইট? তাদের মানে পুরা রীতিমতো জঙ্গিদের মাথায় তুলে বসে আছে স্যার ইউনূস। একেবারেই তো মানে জঙ্গি মানেই, জঙ্গি বলতেই সেই পাগল, জামাত শিবির বলতেই সে পাগল। সো আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার সন্তানরা এখন নিরাপদ আছে? আপনার সন্তানদেরকে জঙ্গি হওয়ার ট্রেনিং দিচ্ছে না, সে যেই ইনস্টিটিউটেই পড়ুক না কেন? মাই গুডনেস, ঢাকা ভার্সিটিতে এখন জামাত শিবিরের জঙ্গি হয়ে গেছে ডাকসু ভিপি। ক্যান ইউ ইম্যাজিন? সো দেশ তো মানে মোটামুটি একটা মানে বাজে জায়গায় পৌঁছে গেছে এখন। আমার মতে, আমি সবসময় বলে আসতেছি, বাংলাদেশ এখন অকুপাইড। বাংলাদেশ এখন অন্য একটা শক্তির হাতে আছে। বাংলাদেশ বেসিক্যালি পাকিস্তানিদের হাতে অকুপাইড হয়ে আছে, এবং সামহাও আমাদের বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে, ওয়ান ওয়ে অ্যানাদার। সেটা বাই হুক অর বাই ক্রুক, সেটা যেভাবে হোক করতে হবে। এবং সেই দিন সামনে আসতেছে। আমি শিওর, আমার বলার দরকার নেই, আপনারা নিজেরাই দেখবেন যে এই জিনিসটা শুরু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, যে বাংলাদেশকে আবার উদ্ধার করতে হবে, আবার স্বাধীন করতে হবে। কারণ এতটুকু তো বুঝতে পারছেন যে বাংলাদেশ এখন মানে আবার ইস্ট পাকিস্তান হয়ে যাচ্ছে। সো আপনারা এখনো কি ঘরে বসে বসে মানে মুখে আঙ্গুল দিয়ে প্রফেসর ইউনূস যা করছেন সেগুলিকে সাপোর্ট করে যাবেন, নাকি আপনারা আওয়াজ তুলবেন
হ্যাঁ, ভয় আছে। অনেকে আওয়াজ তুলতে চাইছেন কিন্তু পারছেন না। কারণ অবশ্যই অত্যাচার করবে, মেরে ফেলবে এই ধরনের হুমকি-ধামকি তো আছে। বাট ওইটা ১ জন ২ জন করলে কিন্তু একসাথে অনেকগুলি কণ্ঠ যখন একসাথে হবে, অনেক মানুষ যখন একসাথে হবে, তখন আসলে এখানে কোনো ইউনূসের কোনো নোবেল পুরস্কার বিজয়ী ইউনূসের পাওয়ার নেই আপনাদেরকে ঠেকানোর। কোনো জঙ্গিরও পাওয়ার নেই কাউকে ঠেকানোর। কারণ তাদের সংখ্যা কিন্তু খুব কম। গলার আওয়াজ অনেক বেশি। কারণ স্বাভাবিকভাবে একটা ক্রাউডের মধ্যে, একটা মিছিলের মধ্যে অথবা একটা জনসমাবেশের মধ্যে মানুষ থাকে কোটি, কোটি বা লক্ষ, লক্ষ। কিন্তু মাইক যার হাতে থাকে তার কথাই সবচাইতে বেশি শোনা যায়। মাইক স্টেজে ধরেন ৫-১০ জনে স্টেজে থাকে, তাদের কথাই শোনা যায়, রাইট? কারণ তাদের হাতে মাইক আছে। কিন্তু আসল পাওয়ারটা তো অ্যাকচুয়ালি রাস্তায়, যেখানে মানুষ দাঁড়িয়ে আছে, যেখানে শত, শত লক্ষ, লক্ষ মানুষ জড়ো হয়ে আছে। সো আপনারা যদি মনে করেন যে তারা সংখ্যায় অনেক বেশি, এটা ভুল। তারা সংখ্যায় অনেক কম, অত্যন্ত নগণ্য। মানে সত্যি কথা বলতে তাদের সংখ্যা মানে বাংলাদেশের কয়েকজন মানুষের আত্মীয়স্বজন মিলে যা হয় তাই। ব্যাপারটা অনেকটা এরকম। তো যত দেরি করবেন আপনারা ততই মানে ধরা খাবেন। আজ না হয় কাল। আজকে ধরেন ওই মাদারীপুরের ফয়সাল, তার আমরা ডেড বডি পেয়েছি। সে মানে সে জঙ্গিদের হয়ে যুদ্ধ করতে গিয়েছিল, রাইট? কাল আপনার বাসার থেকে, আপনার পরিবার থেকেও এরকম কারো বডি পাওয়া যেতে পারে, আল্লাহ না করুক। কিন্তু এগুলি হচ্ছে জঙ্গি বানানোর জন্য, জঙ্গিদেরকে সাপোর্ট করার জন্য এবং জঙ্গিদের সাথে যুক্ত হওয়ার জন্য তাদেরকে অ্যাপ্রোচ করা হচ্ছে। সে মাদ্রাসার স্টুডেন্ট হোক, সে সাধারণ কোনো একটা স্কুল কলেজের স্টুডেন্ট হোক, ডাজন্ট ম্যাটার। সবাইকে এভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে। প্রবাসী বলেন, দেশি বলেন, কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে না। কাউকে টাকা দিয়ে অ্যাপ্রোচ করা হচ্ছে, কারো ব্রেইন ওয়াশ করে, কাউকে আইডিওলজিক্যালি ব্রেইন ওয়াশ করে অ্যাপ্রোচ কিন্তু হচ্ছে। আপনার এমনও হইতে পারে যে আপনার অত্যন্ত মেধাবী সন্তান হঠাৎ করে দেখবেন জঙ্গি বের হয়ে গেছে। এগুলো আমরা আগেও দেখেছি, রাইট? হোলি আর্টিসান হামলা। হোলি আর্টিসানের জঙ্গি কয়টারে ছেড়ে দিছে, জেল থেকে ছাড়ছে। জঙ্গি কতগুলি জঙ্গি জেল থেকে ছাড়ছে। কেন ছেড়েছে? সবকিছু জানা সত্ত্বেও প্রফেসর ইউনূস কেন জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছেন? এই প্রশ্ন কি কেউ করেছেন তার কাছে? তার কাছে কি এটার জবাব কেউ দিয়েছেন? কেউ দেন নাই। এই জঙ্গিগুলি এখন কোথায়? আপনার বাসার আশেপাশে আছেন। দেখেন আপনার বাসার ৫ তলায় হয়তো থাকে। উপরের তলায়, ছাদের উপরে থাকে হয়তো। হয়তো ওখানে জঙ্গিদের ক্যাম্প করা হয়েছে, ট্রেনিং দিচ্ছে, হয়তো বোমা বানাচ্ছে। ইউ নেভার নো ওরা কোথায়? কারণ দিজ আর কনভিক্টেড ক্রিমিনালস। এবং তাদেরকে আপনাদের মাঝেই ছেড়ে দেওয়া হয়েছে। এবং আপনাদের প্রিয় স্যার ইউনূস কিন্তু আপনাদেরই মানে ১২টা বাজানোর জন্য যত কিছু করা দরকার সবই করছে। কিন্তু আমার দুঃখটা হচ্ছে যে অনেক মানুষ বুঝতে পারলেও কিছু, কিছু মানুষ এখনো বুঝতে পারছে না। কিছু, কিছু মানুষ এখনো কি জানি একটা স্বপ্নে বিভোর বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে। কিন্তু চোখের পলকে বাংলাদেশ যে আফগানিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ যে হাইতি হয়ে যাচ্ছে, এটা আপনাদের চোখে পড়ছে না এখনো। আপনাদের চোখ কখন খুলবে সেটার অপেক্ষায় আছি আমি এখন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাভ এ গুড ওয়ান।